স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Unit 1. Mid-18th Century India, India on the Eve of British Conquest. Chapter 1. Decline of Mughal Empire, 1707 to 1857. ইউনিট 1, মধ্য অষ্টাদশ শতাব্দীর ভারত, ব্রিটিশ বিজয়ের প্রাক্কালে ভারত। অধ্যায় 1, মুঘল সাম্রাজ্যের পতন, 1707 থেকে 1857। Sandwiched between the two empires, the Mughal and the British, the mid-18th century India is often depicted as a dark age, or an age of chaos. But was it really so? দুটি সাম্রাজ্য, মুঘল এবং ব্রিটিশদের মধ্যে স্যান্ডউইচ করা 18 শতকের মাঝামাঝি ভারতকে প্রায়ই অন্ধকার যুগ বা বিশৃঙ্খলার যুগ হিসাবে চিত্রিত করা হয়। কিন্তু সত্যিই কি তাই ছিল? Let us try to see this period through the eyes of someone living in mid-18th century India. The Mughal Empire was now weak but not yet dead. The regional powers were rapidly gaining strength and autonomy. India was open to trade and had emerged as an attractive destination for European trading companies, but none of these companies were perceived as destined to rule India. In the world context, India was not yet an economically backward region. Neither were Europe and North America as rich as they became in the 19th and 20th centuries. All these potentialities still lay in the womb of the future. Perhaps this depiction as a dark age suited a certain way of looking at Indian history which highlighted the British achievements of reunification of India under the British and the inauguration of a new age of enlightenment in India with the spread of Western knowledge and culture. Not many historians would agree today with this kind of depiction. 18 শতকের মাঝামাঝি ভারতে বসবাসকারী কারো চোখ দিয়ে এই সময়কালটি দেখার চেষ্টা করা যাক। মুঘল সাম্রাজ্য এখন দুর্বল ছিল কিন্তু তখনও মৃত হয়নি। আঞ্চলিক শক্তিগুলো দ্রুত শক্তি ও স্বায়ত্তশাসন লাভ করছিল। ভারত বাণিজ্যের জন্য উন্মুক্ত ছিল এবং ইউরোপীয় ট্রেডিং কোম্পানিগুলির জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছিল, কিন্তু এই কোম্পানিগুলির মধ্যে কোনটিই ভারতকে শাসন করার নিয়তি হিসাবে বিবেচিত হয়নি। বিশ্ব প্রেক্ষাপটে ভারত তখনও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চল ছিল না। 19 এবং 20 শতকে ইউরোপ এবং উত্তর আমেরিকা ততটা ধনী ছিল না যতটা তারা হয়েছিল। এই সমস্ত সম্ভাবনাগুলি এখনও ভবিষ্যতের গর্ভে রয়েছে। সম্ভবত অন্ধকার যুগ হিসাবে এই চিত্রটি ভারতীয় ইতিহাসের দিকে তাকানোর একটি নির্দিষ্ট উপায়ের সাথে উপযুক্ত যা ব্রিটিশদের অধীনে ভারতকে পুনরায় একীভূত করার এবং পাশ্চাত্য জ্ঞানের প্রসারের সাথে ভারতে আলোকিতকরণের একটি নতুন যুগের উদ্বোধনের ব্রিটিশ অর্জনগুলিকে তুলে ধরে। সংস্কৃতি অনেক ইতিহাসবিদ আজ এই ধরনের বর্ণনার সাথে একমত হবেন না। Hence, it is only appropriate that we refrain from such view and rather look at the mid-18th century Indian polity as a chronological whole, comprising the following three broad themes. অতএব এটি কেবলমাত্র উপযুক্ত যে আমরা এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বিরত থাকি এবং 18 শতকের মধ্যবর্তী ভারতীয় রাজনীতিকে একটি কালানুক্রমিক সামগ্রিকভাবে দেখি, যার মধ্যে নিম্নলিখিত তিনটি বিস্তৃত থিম রয়েছে। Theme 1. Decline of Mughal Empire, first half of the 18th century. The early decades of 18th century saw the decline of the Mughal Empire, a long drawn-out process affected by many factors. The reign of Aurangzeb, 1658 to 1707, marked the beginning of this process of decline, which was further hastened by the invasion of Nadir Shah in 1739. Though the Mughal Empire did not survive, its institutions and traditions continued in the regional states as well as in British provinces, especially in respect of land revenue administration. থিম 1, মুঘল সাম্রাজ্যের পতন, 18 শতকের প্রথমার্ধ। 18 শতকের প্রথম দশকে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল যা অনেকগুলি কারণের দ্বারা প্রভাবিত একটি দীর্ঘ টানা প্রক্রিয়া ছিল। আওরঙ্গজেবের শাসনামল 1658 থেকে 1707 পতনের এই প্রক্রিয়ার সূচনা করে যা 1739 সালে নাদির শাহের আক্রমণের ফলে আরও ত্বরান্বিত হয়েছিল। যদিও মুঘল সাম্রাজ্য টিকে ছিল না, তার প্রতিষ্ঠান এবং ঐতিহ্যগুলি আঞ্চলিক রাজ্যগুলিতেও অব্যাহত ছিল। ব্রিটিশ প্রদেশে, বিশেষ করে ভূমি রাজস্ব প্রশাসনের ক্ষেত্রে। Theme 2. Rise of autonomous states, middle decades of the 18th century. The middle decades of the 18th century saw the rise of autonomous states, regional powers that can be categorized into three groups: the successor states, Hyderabad,
Awadh and Bengal, the new states, Marathas, the Sikhs, the Jats and the Afghans, and the independent kingdoms, Mysore, Kerala and the Rajputs. How come all these powers failed to keep the British out? Answers to such questions and more shall be discussed under this theme. থিম 2, স্বায়ত্তশাসিত রাষ্ট্রের উত্থান 18 শতকের মধ্য দশক। 18 শতকের মাঝামাঝি দশকে স্বায়ত্তশাসিত রাজ্য বা আঞ্চলিক শক্তির উত্থান দেখা যায়, যেগুলিকে তিনটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে: উত্তরসূরি রাজ্যগুলি, হায়দ্রাবাদ, অবধ এবং বাংলা; নতুন রাজ্যগুলি, মারাঠা, শিখ, জাট এবং আফগান; এবং স্বাধীন রাজ্য, মহীশূর, কেরালা এবং রাজপুত। এই সমস্ত শক্তি কিভাবে ব্রিটিশদের দূরে রাখতে ব্যর্থ হয়েছিল, এই ধরনের প্রশ্নের উত্তর এবং আরও এই থিম অধীনে আলোচনা করা হবে। Theme 3. Rise of British Supremacy, second half of the 18th century. The weakening of the Mughal Empire also provided an opportunity to the East India Company, and the last decades of the 18th century saw the transformation of this company from a trading company to a political power. We shall trace this transition from where it first began, i.e. in South India and Bengal. থিম 3, ব্রিটিশ আধিপত্যের উত্থান 18 শতকের দ্বিতীয়ার্ধ। মুঘল সাম্রাজ্যের দুর্বলতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও একটি সুযোগ দিয়েছিল এবং 18 শতকের শেষ দশকগুলিতে এই কোম্পানিটিকে একটি ট্রেডিং কোম্পানি থেকে একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা হয়েছিল। আমরা এই ট্রানজিশনটি ট্রেস করব যেখান থেকে এটি প্রথম শুরু হয়েছিল, অর্থাৎ দক্ষিণ ভারত এবং বাংলায়। Unit 1 covers the above political themes comprehensively and also gives you a glimpse of 18th century Indian society and economy. In this chapter, you will learn about the first theme, i.e. the decline of the Mughal Empire. ইউনিট -1 উপরের রাজনৈতিক থিমগুলিকে ব্যাপকভাবে কভার করে এবং আপনাকে 18 শতকের ভারতীয় সমাজ ও অর্থনীতির একটি আভাস দেয়। এই অধ্যায়ে আপনি প্রথম থিম, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতন সম্পর্কে শিখবেন। Decline of the Mughal Empire. The first half of the 18th century witnessed the decline of the Mughal Empire that had dazzled the world since many years with its extensive territories, military might and cultural achievements. The era of the great Mughals that had begun in 1526 with Babur's accession to the throne, ended with the death of Aurangzeb in 1707, which also marked the end of an era in Indian history. মুঘল সাম্রাজ্যের পতন 18 শতকের প্রথমার্ধে মুঘল সাম্রাজ্যের পতনের সাক্ষী ছিল, যা বহু বছর ধরে তার বিস্তৃত অঞ্চল, সামরিক শক্তি এবং সাংস্কৃতিক কৃতিত্বের সাথে বিশ্বকে চমকে দিয়েছিল। 1526 সালে বাবরের সিংহাসনে আরোহণের সাথে সাথে গ্রেট মুঘলদের যুগ শুরু হয়েছিল। 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর সাথে শেষ হয়েছিল, যা ভারতীয় ইতিহাসে একটি যুগের সমাপ্তিও চিহ্নিত করেছিল। The process of decline had set in during Aurangzeb's reign itself, 1658 to 1707, and could not be arrested by his weak successors. When Aurangzeb died, the empire of the Mughals was the largest in India. Yet it only represented an inflated balloon. The empire had expanded beyond manageable limits and its vastness only tended to weaken the center. Aurangzeb's socio-religious policies and fundamentalism, in sharp contrast to his ancestors, provoked the subject population into rebellion, including the great Marathas against whom he waged fruitless wars in the Deccan for 20 years. It had been aptly said, the Deccan ulcer proved to be as fatal to the Mughal Empire as the Spanish ulcer was to prove later on to the Napoleonic Empire. পতনের প্রক্রিয়াটি ঔরঙ্গজেবের শাসনামলেই 1658 থেকে 1707 শুরু হয়েছিল এবং তার দুর্বল উত্তরসূরিরা তাকে গ্রেপ্তার করতে পারেনি। আওরঙ্গজেব যখন মারা যান, তখন মুঘলদের সাম্রাজ্য ছিল ভারতে বৃহত্তম। তবু এটি শুধুমাত্র একটি স্ফীত বেলুনের প্রতিনিধিত্ব করে। সাম্রাজ্য পরিচালনাযোগ্য সীমার বাইরে প্রসারিত হয়েছিল এবং এর বিশালতা কেবল কেন্দ্রটিকে দুর্বল করে দিয়েছিল। আওরঙ্গজেবের সামাজিক ধর্মীয় নীতি এবং মৌলবাদ তার পূর্বপুরুষদের বিপরীতে প্রজাদের বিদ্রোহের জন্য উস্কে দিয়েছিল, যার মধ্যে মহান মারাঠারা ছিল, যাদের বিরুদ্ধে তিনি 20 বছর ধরে দাক্ষিণাত্যে নিষ্ফল যুদ্ধ চালিয়েছিলেন। এটি যথাযথভাবে বলা হয়েছিল, ডেকান আলসারটি মুঘল সাম্রাজ্যের জন্য ততটাই মারাত্মক প্রমাণিত হয়েছিল যেমনটি স্প্যানিশ আলসার পরবর্তীতে নেপোলিয়ন সাম্রাজ্যের জন্য প্রমাণিত হয়েছিল। A combination of factors further ensured that within 50 years of Aurangzeb's death, the Mughal Empire disintegrated. 9 Mughal emperors followed one another in quick succession and many adventurers,
Indian and foreign, carved out independent principalities for themselves in India. By 1739 Delhi had been invaded by Nadir Shah. By 1761, when Abdali invaded, the Mughals had been replaced by the Marathas as the defenders of India, and by 1765 the Mughal emperor had been reduced to a pensioner of the British. কারণগুলির সংমিশ্রণ আরও নিশ্চিত করে যে আওরঙ্গজেবের মৃত্যুর 50 বছরের মধ্যে মুঘল সাম্রাজ্য ভেঙে যায়। 9 জন মুঘল সম্রাট দ্রুত পরস্পরকে অনুসরণ করে এবং অনেক দুঃসাহসী, ভারতীয় এবং বিদেশি, ভারতে নিজেদের জন্য স্বাধীন রাজত্ব তৈরি করে। 1739 সাল নাগাদ নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন। 1761 সাল নাগাদ যখন আবদালি আক্রমণ করেছিলেন, মুঘলরা মারাঠাদের দ্বারা ভারতের রক্ষক হিসাবে প্রতিস্থাপিত হয়েছিল এবং 1765 সাল নাগাদ মুঘল সম্রাটকে ব্রিটিশদের পেনশনভোগীতে পরিণত করা হয়েছিল। The British carefully kept alive the fiction of the Mughal Empire till 1858. In the 150 years period between 1707 and 1857, when the last of the Mughals Bahadur Shah Zafar was deposed by the British, there emerged as many as 12 Mughal emperors, known as the later Mughals. Two of the longest surviving of these, Muhammad Shah (1719–48) and Shah Alam II (1759–1806), witnessed devastating attacks by Nadir Shah (1739) and Ahmad Shah Abdali, who attacked India 7 times during 1748–67. ব্রিটিশরা 1858 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের কথাসাহিত্যকে সযত্নে বাঁচিয়ে রেখেছিল। 1707 থেকে 1857 সালের মধ্যে 150 বছরের সময়কালে, যখন মুঘলদের শেষ বাহাদুর শাহ জাফর ব্রিটিশদের দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছিল, সেখানে 12 জনের মতো মুঘল সম্রাটের আবির্ভাব হয়েছিল, যারা পরিচিত। পরবর্তী মুঘলদের মতো, এদের মধ্যে সবচেয়ে বেশি সময় বেঁচে থাকা 2 জন, মুহাম্মদ শাহ 1719 থেকে 48 এবং শাহ আলম II 1759 থেকে 1806, নাদির শাহ 1739 এবং আহমদ শাহ আবদালির ধ্বংসাত্মক আক্রমণ প্রত্যক্ষ করেছিলেন, যারা 1748 থেকে 67 সাল পর্যন্ত 7 বার ভারত আক্রমণ করেছিলেন। Thus, internal weaknesses of the Mughal Empire combined with external aggressions left the foundations of the Mughal Empire completely shaken, tempting regional powers to assert independence and European trading companies to dabble in Indian politics. এইভাবে, বাহ্যিক আগ্রাসনের সাথে মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতাগুলি মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে সম্পূর্ণভাবে নড়বড়ে করে দেয়, আঞ্চলিক শক্তিগুলিকে স্বাধীনতা এবং ইউরোপীয় ট্রেডিং কোম্পানিগুলিকে ভারতীয় রাজনীতিতে ঝাঁপিয়ে পড়তে প্রলুব্ধ করে। Later Mughals, 1707–1857. Aurangzeb's death in 1707, at the age of 89, signaled a war of succession among his 3 sons. The eldest brother, Prince Muazzam, defeated and killed the other 2, Muhammad Azam at Jajau in June 1707, and Embark near Hyderabad in January 1709, emerged victorious and ascended to the throne of Delhi, assuming the title of Bahadur Shah I. পরবর্তীতে মুঘল 1707 থেকে 1857। 1707 সালে 89 বছর বয়সে আওরঙ্গজেবের মৃত্যু তার 3 ছেলের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের ইঙ্গিত দেয়। বড় ভাই, যুবরাজ মুয়াজ্জম, অন্য 2 জনকে পরাজিত ও হত্যা করেন। 1707 সালের জুনে জাজাউতে মুহাম্মদ আজম, এবং 1709 সালের জানুয়ারিতে হায়দ্রাবাদের কাছে কাম বখশ বিজয়ী হন এবং বাহাদুর শাহ এক উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। Bahadur Shah I or Muazzam Shah Alam I, 1707–12. Bahadur Shah I, 1707–12, was also known as Shah Alam I. He was an elderly man of 65, was learned and reversed some of the narrow-minded policies of Aurangzeb. He adopted a more tolerant attitude towards the Hindus, and there was also no destruction of temples during his reign. Whether out of statesmanship or weakness, he adopted a pacific policy in general with respect to various regional powers. বাহাদুর শাহ এক বা মুয়াজ্জম শাহ আলম এক, 1707 থেকে 12। বাহাদুর শাহ এক, 1707 থেকে 12, শাহ আলম এক নামেও পরিচিত ছিলেন। তিনি 65 বছর বয়সী একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। তিনি আওরঙ্গজেবের কিছু সংকীর্ণ মনোভাবাপন্ন নীতির বিরোধী ছিলেন। তিনি হিন্দুদের প্রতি আরও সহনশীল মনোভাব গ্রহণ করেছিলেন এবং তার রাজত্বকালে মন্দির ধ্বংস হয়নি। রাষ্ট্রনায়কত্ব বা দুর্বলতার কারণে
তিনি বিভিন্ন আঞ্চলিক শক্তির ক্ষেত্রে সাধারণভাবে একটি প্রশান্ত নীতি গ্রহণ করেছিলেন। Marathas. Bahadur Shah allowed the Maratha Prince Shahu, held as Mughal captive since 1689, to go back to Maharashtra. Rajputs. He made peace with the Rajput chiefs and confirmed them in their states. Jats and Bundelas. He made peace with the Jat chief Churaman and Bundela chief Chhatrazal who had joined him in the campaign against Banda Bahadur. মারাঠা বাহাদুর শাহ 1689 সাল থেকে মুঘল বন্দী থাকা মারাঠা রাজপুত্র শাহুকে মহারাষ্ট্রে ফিরে যাওয়ার অনুমতি দেন। তিনি রাজপুত প্রধানদের সাথে শান্তি স্থাপন করেছিলেন এবং তাদের রাজ্যে তাদের নিশ্চিত করেছিলেন। জাট ও বুন্দেলা। তিনি জাট প্রধান চূড়ামন এবং বুন্দেলা প্রধান ছত্রসালের সাথে শান্তি স্থাপন করেন যারা বান্দা বাহাদুরের বিরুদ্ধে অভিযানে তার সাথে যোগ দিয়েছিলেন। 6. Bahadur Shah tried to make peace with the rebellious Sikhs by giving Guru Gobind Singh a high mansab. But after the death of the Guru, the Sikhs once again raised a revolt under the leadership of Banda Bahadur. This time the emperor decided to be strict and he himself led a campaign against the rebels. He defeated Banda Bahadur at Lohgad, a fort built by Guru Gobind Singh in the foothills of the Himalayas. Yet, the Sikhs could not be crushed and they later recovered the fort in 1712. শিখ বাহাদুর শাহ গুরু গোবিন্দ সিংকে উচ্চমনসব দিয়ে বিদ্রোহী শিখদের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করেছিলেন। কিন্তু গুরুর মৃত্যুর পর শিখরা আবারও বন্দ বাহাদুরের নেতৃত্বে বিদ্রোহ করে। এবার সম্রাট কঠোর হওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি নিজেই বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। হিমালয়ের পাদদেশে গুরু গোবিন্দ সিং কর্তৃক নির্মিত দুর্গ লোহগড়ে তিনি বান্দা বাহাদুরকে পরাজিত করেন। তবুও শিখদের চূর্ণ করা যায়নি এবং তারা পরে 1712 সালে দুর্গটি পুনরুদ্ধার করে। However, Bahadur Shah lavishly granted jagirs and promotions which led to a deterioration in the field of administration during his reign. Called Shah-e-Bekhabar, headless king, by Khafi Khan, he died in 1712. যাই হোক, বাহাদুর শাহ জায়গির এবং পদোন্নতি প্রদান করেন যা তার শাসনামলে প্রশাসনের ক্ষেত্রে অবনতি ঘটায়। খাফি খান কর্তৃক শাহ-ই-বেখাবর, মাথাবিহীন রাজা, নামে অভিহিত, তিনি 1712 সালে মারা যান। Parties at Mughal court and kingmakers. After Bahadur Shah's death, a new element entered Mughal politics and war of succession. While previously the contest for power was between the royal princes and the nobles had merely backed them, now the nobles became direct aspirants to the throne and began using the princes as pawns to capture positions of authority. In other words, powerful nobles emerged as kingmakers. For instance, at the time of Emperor Jahandar Shah, Zulfikar Khan emerged as the kingmaker. Similarly, during Emperor Farrukhsiyar, it were the Said brothers who raised Farrukhsiyar to throne in 1713 and pulled him down in 1719 when he ceased to serve their interests. মুঘল দরবারে দল এবং কিংমেকাররা বাহাদুর শাহের মৃত্যুর পর একটি নতুন উপাদান মুঘল রাজনীতিতে এবং উত্তরাধিকারের যুদ্ধে প্রবেশ করে। যদিও আগে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল রাজকীয় রাজকুমারদের মধ্যে এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা কেবল তাদের সমর্থন করেছিল, এখন অভিজাতরা সরাসরি সিংহাসনের প্রত্যাশী হয়ে উঠেছে এবং কর্তৃত্বের অবস্থানগুলি দখল করার জন্য রাজকুমারদের প্যাদা হিসাবে ব্যবহার করা শুরু করে। অন্য কথায়, শক্তিশালী অভিজাতরা কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছিল। উদাহরণস্বরূপ, সম্রাট জাহাঙ্গীর শাহের সময়ে জুলফিকার খান কিংমেকার হিসেবে আবির্ভূত হন। একইভাবে, সম্রাট ফররুখশিয়ারের সময়, সৈয়দ ব্রাদার্সই ছিলেন যারা 1713 সালে ফররুখশিয়ারকে সিংহাসনে উন্নীত করেন এবং 1719 সালে যখন তিনি তাদের স্বার্থ রক্ষা করা বন্ধ করেন তখন তাকে টেনে নামিয়ে দেন। Worst of all, these nobles belonged to different parties like Irani and Turani, which represented merely interest groups or factions looking for their own self-advancement, even if at the cost of the welfare of the nation, the Mughal Empire. Though there emerged various parties at the Mughal court, there were four prominent ones: the Turanis, the Iranis, the Afghans and the Hindustanis. The first three were descendants of foreigners from Central Asia, Iran and Afghanistan, and formed the backbone of the army of occupation. They held important civil and military offices in India. The Turanis and Afghans were mostly Sunnis, while Iranis were mostly Shias. In opposition to this Mughal or foreign party was the Hindustani party, which mostly comprised of Muslims born in India and got the support of the Rajputs and the Jats. However,
It must be noted that the slogans of race and religion were raised by the nobles only to suit their interests, and given up when it was no longer profitable. সবচেয়ে খারাপ এই অভিযাত্রা ইরানি এবং তুরানির মতো বিভিন্ন দলের অন্তর্গত ছিল, যারা কেবলমাত্র স্বার্থবাদী গোষ্ঠী বা উপদলের প্রতিনিধিত্ব করেছিল যারা তাদের নিজস্ব উন্নয়নের জন্য অন্বেষণ করেছিল, এমনকি যদি জাতি মুঘল সাম্রাজ্যের কল্যাণের মূল্য দিয়েও হয়। যদিও মুঘল দরবারে বিভিন্ন পক্ষের আবির্ভাব হয়েছিল, সেখানে চারটি বিশিষ্ট দল ছিল: তুরানি, ইরানি, আফগান এবং হিন্দুস্তানি। প্রথম তিনজন মধ্য এশিয়া, ইরান ও আফগানিস্তান থেকে আসা বিদেশিদের বংশধর এবং দখলকারী সেনাবাহিনী মেরুদণ্ড তৈরি করেছিল। তারা ভারতের গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক অফিসে অধিষ্ঠিত ছিলেন। তুরানি এবং আফগানরা বেশিরভাগই ছিল সুন্নি, আর ইরানিরা বেশিরভাগই ছিল শিয়া। এই মুঘল বা বিদেশি দলটির বিরোধিতা করেছিল হিন্দুস্তানি দল, যা বেশিরভাগই ভারতে জন্মগ্রহণকারী মুসলমানদের নিয়ে গঠিত এবং রাজপুত ও জাটদের সমর্থন পেয়েছিল। যাই হোক, এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে জাতি এবং ধর্মের স্লোগানগুলি উচ্চবিত্তদের দ্বারা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য উত্থাপিত হয়েছিল এবং যখন এটি আর লাভজনক ছিল না তখন ছেড়ে দেওয়া হয়েছিল। Jahandar Shah, 1712–13. In 1712, a war of succession broke out among the four sons of Bahadur Shah. They were in such indecent haste of grabbing the throne that they plunged themselves into the war of succession, leaving Bahadur Shah's dead body unburied for about a month. In the struggle for succession, one of the less able sons, Jahandar Shah, emerged victorious, supported by the most powerful noble of the time, Zulfikar Khan, Irani party. জাহানদার শাহ 1712–13। 1712 সালে বাহাদুর শাহের চার পুত্রের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয়। তারা সিংহাসন দখলের এতটাই অশালীন তাড়াহুড়ো করে যে তারা প্রায় এক মাস বাহাদুর শাহের মৃতদেহ কবরহীন অবস্থায় রেখে উত্তরাধিকার যুদ্ধে নেমে পড়ে। উত্তরাধিকারের লড়াইয়ে কম সক্ষম পুত্রদের একজন, জাহানদার শাহ, বিজয়ী হয়েছিলেন, যাকে সমর্থিত সময়ের সবচেয়ে শক্তিশালী অভিজাত জুলফিকার খান, ইরানি পার্টি। Jahandar Shah was a degenerate prince wholly devoted to pleasure. His administration was virtually in the hands of the extremely capable Zulfikar Khan, who had become his vizier or prime minister. Zulfikar believed that it was important to establish friendly relations with the Rajput Rajas and the Maratha Sardars. Therefore, he rapidly reversed the policies of Aurangzeb. জাহানদার শাহ ছিলেন একজন অধপতিত রাজপুত্র যা সম্পূর্ণরূপে আনন্দের প্রতি নিবেদিত ছিলেন। তার প্রশাসন কার্যত অত্যন্ত দক্ষ জুলফিকার খানের হাতে ছিল, যিনি তার উজির বা প্রধানমন্ত্রী হয়েছিলেন। জুলফিকার বিশ্বাস করতেন যে রাজপুত রাজা এবং মারাঠা সর্দারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা গুরুত্বপূর্ণ। অতএব তিনি দ্রুত আওরঙ্গজেবের নীতিগুলি উল্টে দেন। Marathas. Zulfikar Khan confirmed the agreement reached between his deputy of Deccan, Daud Khan Panni, and Shahu in 1711, whereby the Marathas were granted the Chauth and Sardeshmukhi of the Deccan on the condition that these collections would be made by Mughal officials and then handed over to the Marathas. মারাঠারা জুলফিকার খান দাক্ষিণাত্যের তার ডেপুটি দাউদ খান পন্নী এবং শাহুর মধ্যে 1711 সালে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন, যার মাধ্যমে মারাঠাদের এই শর্তে দাক্ষিণাত্যের চৌথ এবং সারদেশমুখী দেওয়া হয়েছিল যে এই সংগ্রহগুলি মুঘল কর্মকর্তাদের দ্বারা করা হবে এবং তারপরে হস্তান্তর করা হবে মারাঠাদের কাছে। Rajputs. Jaya Singh II of Amber was appointed governor of Malwa while Maharaja Ajit Singh of Marwar was appointed governor of Gujarat. Jats, Bundelas. 6. Zulfikar Khan continued to pacify Churaman Jat and Chhatrazal Bundela. He also continued to suppress the Sikhs. Eicha also abolished Chahoted Jejia. রাজপুত অম্বরের জয় সিং দুই মারওয়ার গভর্নর নিযুক্ত হন এবং মারওয়ারের মহারাজা অজিত সিং গুজরাটের গভর্নর নিযুক্ত হন। জাট বুন্দেলা শিখ জুলফিকার খান চূড়ামন জাট ও ছত্রসাল বুন্দেলাকে শান্ত করতে থাকেন। তিনি শিখদেরও দমন করতে থাকেন। Tini Bidbesapurna Jejiao Batila Karakailna. Zulfikar Khan tried to improve the finances of the empire by checking the reckless growth of Jagirs and offices. But he gave up Todar Mal's land revenue settlement and introduced the evil practice of revenue farming or ijara, whereby the government established contact with the revenue farmers and middlemen who paid the government a fixed amount while they were free to extract whatever they could from the peasant, leading to increased oppression of the peasantry.
জুলফিকার খান জায়গির ও অফিসের বেপরোয়া বৃদ্ধি যাচাই করে সাম্রাজ্যের আর্থিক উন্নতির চেষ্টা করেন। কিন্তু তিনি টোডরমালের জমি রাজস্ব বন্দোবস্ত ত্যাগ করেন এবং রাজস্ব চাষ বা ইজারাহের কুপ্রথা চালু করেন, যার ফলে সরকার রাজস্ব কৃষক এবং মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ স্থাপন করে, যারা সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে যখন তারা কৃষকের কাছ থেকে যা কিছু করতে পারে তা আদায় করতে স্বাধীন ছিল, কৃষকদের উপর অত্যাচার বৃদ্ধির দিকে পরিচালিত করে। Jizya, or jisna, jizya was a per capita yearly tax historically levied by Islamic states on non-Muslim subjects. Jahandar Shah was soon defeated by his nephew Farrukhsiyar at Agra, thus bringing an end to the reign of Jahandar Shah. Zulfikar Khan was also executed. জিজিয়া বা জেজিয়া ছিল একটি মাথাপিছু বাৎসরিক কর যা ঐতিহাসিকভাবে অমুসলিম প্রজাদের উপর ইসলামী রাষ্ট্র দ্বারা আরোপিত হয়। জাহাঙ্গীর শাহ শীঘ্রই আগ্রায় তার ভাগ্নে ফররুখ হোশিয়ারের কাছে পরাজিত হন, এইভাবে জাহাঙ্গীর শাহের রাজত্বের অবসান ঘটে। জুলফিকার খানেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।